পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ গুরুল ইসলাম, সহকারী শিক্ষক, পল্লবী মাদ্রাসা ইসলাম মডেল হাই স্কুল, পল্লবী, ঢাকা। পঞ্চম অধ্যায় জনসংখ্যা, পাঠ 3 ও 4। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর ও জনসংখ্যা সমস্যার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 44 পৃষ্ঠা থেকে লক্ষ্য করো, নিচের চিত্রটি লক্ষ্য করো। জনসংখ্যা জনসম্পদে রূপান্তর, অর্থাৎ আমাদের যে জনসংখ্যা আছে, এই জনসংখ্যা যখন দক্ষ শ্রমিক হয়ে সঠিক সুন্দরভাবে কাজ করে, অর্থাৎ এই শ্রমিকগুলো তখন জনসম্পদে রূপান্তরিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি চিত্র এখানে তোমরা লক্ষ্য করো। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইজনের মধ্যে জনসংখ্যার সমস্যার সমাধান নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ আমাদের দেশের জনসংখ্যা যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেই সম্পর্কে তারা আলোচনা করছে যে এই জনসংখ্যা বৃদ্ধি সমস্যার কিভাবে সমাধান করা যায়। তোমরা সবাই হয়তো বুঝতে পারছো আমাদের আজকের পাঠ কি। আমাদের আজকের পাঠ জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর ও জনসংখ্যা সমস্যার সমাধান, অর্থাৎ জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর ও জনসংখ্যা সমস্যার সমাধান, অর্থাৎ আমাদের যে জনসংখ্যা তার যে সমস্যা হচ্ছে সেই সমস্যার আমরা সমাধান নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ শেষে তোমরা সবাই জানতে পারবে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর প্রক্রিয়া বলতে পারবে, অর্থাৎ একটি জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে রূপান্তর করা যায় সেই প্রক্রিয়া তোমরা বলতে পারবে। জনসংখ্যা সমস্যার সমাধানের কৌশল ব্যাখ্যা করতে পারবে। এছাড়াও মূলধন কি তা বলতে পারবে, প্রাকৃতিক সম্পদ কি তা বলতে পারবে, মানব সম্পদ কি তা বলতে পারবে। তবে অবশ্যই তোমাদেরকে শেষ পর্যন্ত ক্লাস করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই সামনের দিকে অগ্রসর হই। আমরা মনিটরের দিকে সবাই লক্ষ্য করি। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হলো দক্ষ জনশক্তি, অর্থাৎ একটি দেশের যে অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক তো আমরা সবাই বুঝি টাকা পয়সা নিয়ে আমরা যে কারবার করি অথবা টাকা পয়সার যে বিষয়টা সেটা আমাদের অর্থ মানে টাকা, টাকা পয়সা, অর্থ করি মানে টাকা পয়সা করি। তো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন যদি হয় তার অন্যতম শর্ত হলো দক্ষ জনশক্তি, অর্থাৎ জনশক্তি যদি দক্ষ হয়, তারা যদি সুন্দরভাবে কাজ করে, অবশ্যই সেই দেশটা অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করে। দক্ষ জনশক্তির মাধ্যমেই মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব, অর্থাৎ দক্ষ জনশক্তি, অর্থাৎ জনশক্তি যদি দক্ষ হয়, জনগণ যদি কাজে যদি দক্ষ হয় বা শ্রমিকেরা যদি দক্ষ হয়, সেই ক্ষেত্রে মূলধন ও প্রাকৃতিক, মূলধন মানে আমরা যে কোনো ব্যবসা বা যে কোনো কাজের শুরুতে যে টাকা পয়সা নিয়ে আমরা শুরু করি সেটাই হলো মূলধন। তো প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ সম্পর্কে তোমরা আগেও জেনেছো, এখনো জানবা। প্রাকৃতিক সম্পদ যেটা আল্লাহ প্রদত্ত বা গড গিফটেড বা ঈশ্বর প্রদত্ত, যেটা আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি, সেটাই হলো প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব, অর্থাৎ সঠিকভাবে ব্যবহার করতে হলে আমাদের অবশ্যই দক্ষ জনশক্তির দরকার। আমাদের মূলধন কম থাকতে পারে, অর্থাৎ এখানে মূলধন মানে অর্থ, আমাদের অর্থ কম থাকতে পারে। আমাদের কিন্তু প্রাকৃতিক ও মানব সম্পদ রয়েছে, অর্থাৎ আমাদের যে প্রাকৃতিক আল্লাহ প্রদত্ত যে সম্পদ বা ন্যাচারাল প্রকৃতি থেকে আমাদের যে সম্পদ, সেই সম্পদ আমাদের পর্যাপ্ত রয়েছে। এবং মানব সম্পদ রয়েছে, অর্থাৎ আমাদের জনসংখ্যা রয়েছে অনেক। আমরা কিভাবে আমাদের এই বৃহৎ সম্পদকে কাজে লাগাতে পারি, অর্থাৎ আমাদের এই যে প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং মানব সম্পদ, আমাদের জনসংখ্যা অনেক বেশি রয়েছে, এই সম্পদকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমরা অগ্রসর হই। যদি তোমাদের পরীক্ষা এরকম আসে যে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত কি, তাহলে তোমরা অবশ্যই লিখবা দক্ষ জনশক্তি। এছাড়াও পরীক্ষা আসতে পারে মূলধন মানে কি, অর্থাৎ মূলধন অর্থ মানে অর্থ বা টাকা পয়সা যেটাকে আমরা বলি মূলধন। তো আমরা দেখি কিভাবে আমাদের এই
মানব সম্পদকে আমরা কাজে লাগাতে পারি। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হলো দক্ষ জনশক্তি। অর্থাৎ আমরা যেটা এই মাত্রই পড়লাম, এই দক্ষ জনশক্তি আমাদের যে কোনো দেশেরই অর্থনৈতিক উন্নয়নের শর্ত। অর্থাৎ দক্ষ জনশক্তি থাকলে আমরা অবশ্যই অর্থনৈতিকভাবে উন্নয়ন করতে পারবো। আমরা পরবর্তী দিকে অগ্রসর হই। এখানে আমি মনিটরের দিকে সবাই লক্ষ্য করো। মূলধন অর্থাৎ আমরা যে টাকা কড়ি দিয়ে প্রথমে শুরু করি, এখানে মাঝখানে আমি রেখেছি অর্থনৈতিক উন্নয়ন। তোমরা বইতে এরকম একটি লোগো দেখতে পাবে যে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত আছে কি মূলধন বা টাকা পয়সা, যেটাকে আমরা বলি প্রাথমিক। সেখান থেকে তীর চিহ্নের মাঝে অর্থনৈতিক উন্নয়ন দেখেছি আমি। এবং প্রাকৃতিক সম্পদ অর্থাৎ আল্লাহ প্রদত্ত যে সম্পদ, সেই সম্পদ, সেখান থেকে আমি এখানে তীর চিহ্ন দেখিয়েছি অর্থনৈতিক উন্নয়ন। মানব সম্পদ অর্থাৎ এই জনসংখ্যা, এই জনসম্পদকে আমরা দেখেছি অর্থনীতির দিকে তীর চিহ্ন। তোমাদের বইতে দেখবে এরকম একটি চিত্র আছে। তো অর্থনৈতিক উন্নয়ন করতে হলে অবশ্যই এই তিনটার খুবই দরকার। মূলধন দরকার, প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ দরকার। প্রথমত তুলনামূলক দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে। প্রথমত আমি যে বইতে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষ জনসম্পদ রপ্তানি, অর্থাৎ আগে আমি বলেছি আমদানি এবং রপ্তানি। আমরা যদি বিদেশে কোনো কিছু পাঠাই সেটা হলো রপ্তানি, আর বিদেশ থেকে যদি আমরা কিছু আনি সেটা হলো আমদানি। এখানে দক্ষ জনসম্পদ রপ্তানি অর্থাৎ আমাদের দেশের শ্রমিকদেরকে আমরা যখন বিদেশে বাইরের কোনো রাষ্ট্রে পাঠাই, সেখান থেকে তারা শ্রমের মাধ্যমে, কর্মের মাধ্যমে যে আয় করে, যে অর্থ আয় করে, সেটাকে আমরা বলি বৈদেশিক মুদ্রা আয়। অর্থাৎ এই দক্ষ জনসংখ্যার সম্পদ রপ্তানির মাধ্যমে আমরা প্রচুর বৈদেশিক আয় করার সুযোগ আমাদের আছে এবং আমরা অলরেডি এরকম আয় করছি। বিদেশে কর্মরত আছে আমাদের দেশের নানান পেশার মানুষ, অর্থাৎ আমাদের দেশের বাইরের দেশে বিভিন্ন পেশায় তারা কর্মরত আছে নানান মানুষ। তাদের উপার্জিত অর্থ পরিবারের চাহিদা পূরণ করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি করেছে। অর্থাৎ তাদের যে উপার্জিত অর্থ, যারা দেশের বাইরে আছে, তাদের উপার্জিত অর্থ পরিবারের চাহিদা পূরণ করে, অর্থাৎ তার পরিবারের যে চাহিদা দরকার সেটা পূরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। অর্থাৎ আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাকে আরো ভালো করছে, যেটাকে আমরা বলি অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, যে তোমাদের পরীক্ষায় এরকম আসে যে কিভাবে অর্থনৈতিক দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে, অর্থাৎ যারা দেশের বাইরে আছে তাদের উপার্জিত অর্থ পরিবারের চাহিদা মিটিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। দ্বিতীয়ত আমাদের শিক্ষার মান উন্নয়ন করা, অর্থাৎ 2 নম্বর শর্ত। 2 নম্বরে আমরা দেখতেছি আমাদের শিক্ষার মান উন্নত করা, অর্থাৎ আমরা যে শিক্ষা প্রদান করি তার মান অবশ্যই উন্নত করা, যাতে আমাদের জনগণ দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে। অর্থাৎ একজনকে যদি সুশিক্ষায় সুন্দরভাবে শিক্ষিত করা হয় এবং শিক্ষা মানসম্মত শিক্ষা দেওয়া হয়, অবশ্যই সে দক্ষ মানব সম্পদে পরিণত হয়। সরকারি সহায়তায় বৃত্তিমূলক ও প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করে এই শ্রমিকদের দক্ষ শ্রমশক্তিতে রূপান্তর করা যায়। অর্থাৎ সরকারি সহযোগিতায় অথবা বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করে, সরকারি সহায়তা অর্থাৎ সরকারের সহযোগিতায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করে এই শ্রমিকদেরকে দক্ষ শ্রমশক্তিতে রূপান্তর করা যায়। অর্থাৎ আমাদের দেশে যে শ্রমিক আছে তাদেরকে বিভিন্ন হাতে কলমে শিক্ষার মাধ্যমে বা বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে তাদেরকে দক্ষ করে এই শ্রমশক্তিতে রূপান্তর করা যায়। তো আমরা তৃতীয়ত দেখব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া, অর্থাৎ কারিগরি বিভিন্ন হাতে কলমে যে শিক্ষা আছে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া।
অর্থাৎ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যদি বিভিন্ন ধরনের কাজের প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে তারা সেই কাজগুলো সুন্দরভাবে করতে পারবে, যাতে তারা নতুন কোনো শিল্পের বিকাশ সহায়তা করতে পারে। অর্থাৎ তারা যদি এভাবে কারিগরিতে প্রশিক্ষণ নেয় তাহলে তারা নতুন কোনো শিল্পের বিকাশে, অর্থাৎ নতুন করে কোনো শিল্প যদি বিকাশিত হয় সেখানে তারা সহায়তা করতে পারবে। যেমন যন্ত্রপাতি শিল্প, অর্থাৎ যন্ত্রপাতি, আমরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করা, সেখান থেকে বিভিন্ন কার্যক্রম করা, এই শিল্পে তারা সহায়তা করতে পারে। অর্থাৎ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যদি আমরা বিভিন্ন কাজের প্রশিক্ষণ দিতে পারি সেই ক্ষেত্রে সেখান থেকে প্রশিক্ষণ পেয়ে তারা বিভিন্ন কার্যক্রম বা বিভিন্ন শিল্পের বিকাশে সহযোগিতা করতে পারে বা সহায়তা করতে পারবে। আমি এখানে যন্ত্রপাতি শিল্পের এক কথা বলছি। তো এখানে আমি একজন শিক্ষার্থী, তোমরা সবাই দেখো, বইতে তোমরা দেখো যে এরকম একটি চিত্র আছে, তোমরা চিত্রটি লক্ষ্য করো। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী, অর্থাৎ কারিগরি, সে হাতে কলমে শিক্ষা নিচ্ছে। এখানে আমরা একজন শিক্ষার্থী বন্ধু দেখতে পাচ্ছি। সবাই তোমরা এই চিত্রটা তোমাদের পাঠ্য বইতে দেখতে পারবা যে একজন শিক্ষার্থী বন্ধু সে নিজে হাতে এখানে বিভিন্ন মেরামতের কাজ করছে, অর্থাৎ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সে প্রশিক্ষণ নিচ্ছে। বিভিন্ন এরকম কর্মসূচি আছে, আমরা বিভিন্ন বিদ্যুৎ, পাওয়ার সাপ্লাই, মোবাইল টেলিকমিউনিকেশন, এছাড়াও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি অর্থাৎ মেরামত বা তৈরি করা, এই ধরনের কাজগুলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হয়। আর এই প্রশিক্ষণ নিয়ে দক্ষ একজন শ্রমিক দক্ষ শ্রমিক হিসাবে গড়ে উঠতে পারে। তো আমরা এটা লক্ষ্য করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই তোমরা লক্ষ্য করো, পরবর্তী পাঠে জনসংখ্যার সমস্যার সমাধানে যেসব সম্মিলিত কৌশল অবলম্বন করার প্রয়োজন সেগুলো হলো, অর্থাৎ আমাদের যে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে গেছে অলরেডি, এই জনসংখ্যার যে সমস্যা এটা সমাধানে আমাদের যেসব সম্মিলিত কৌশল অবলম্বন করা প্রয়োজন সেগুলো হলো। সম্মিলিত কৌশল মানে কি, এই কৌশলগুলো আমাদের সবাইকে এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে, অর্থাৎ সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে, তাহলেই এই সমস্যার সমাধান করা সম্ভব। পুরাটা না হলে অন্তত একটা ভালো অবস্থানের মধ্যে যাওয়া সম্ভব। তো সেই ক্ষেত্রে খাদ্যের উৎপাদন বাড়াতে হবে। আমরা জনসংখ্যা যদি বেশি থাকে সেখানে তাদের বেশি পরিমাণ খাদ্যের দরকার, সেই জন্য আমাদের খাদ্যের উৎপাদন বাড়াতে হবে। বাসস্থান, গৃহ নির্মাণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগ বাড়াতে হবে, অর্থাৎ আমরা যেখানে বাস করি সেটা হচ্ছে বাসস্থান। এই গৃহ নির্মাণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগ বাড়াতে হবে, অর্থাৎ সরকারি পর্যায় থেকে বিভিন্ন গৃহহীন কর্মসূচি দিয়ে তাদের বাসস্থানের ব্যবস্থা করা। সেই ক্ষেত্রে বিভিন্ন বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারাও বিভিন্ন হাউজিং বা বিভিন্ন প্রজেক্ট করে তারা বাড়িঘর নির্মাণ করে সেখানে তাদের বাসস্থানের ব্যবস্থা করতে পারে। অর্থাৎ এখানে সেখানে না করে একটা নির্দিষ্ট জায়গায় একটা পরিকল্পিত নগরীতে করে সুন্দরভাবে বাসস্থান করলে আমাদের এই সমস্যাটা কিছুটা সমাধান হবে। এছাড়াও পরিবেশ দূষণ রোধ করতে হবে যাতে মানুষের জীবনযাপনের মান বৃদ্ধি পায়। অর্থাৎ পরিবেশ যে একটা দূষণ, বিভিন্ন কারণে পরিবেশ দূষিত হয়ে পারে, যেমন কলকারখানার কালো ধোঁয়া, গাড়ির কালো ধোঁয়া, বিভিন্ন হর্ন অর্থাৎ অকারণে হর্ন দেওয়া, তারপরে জীবনযাপনের হর্ন ব্যবহার করা এবং পরিবেশে যেখানে সেখানে ময়লা মূত্র ফেলে পরিবেশকে দূষিত করে। যদি এই পরিবেশ দূষণ রোধ করতে হবে, অর্থাৎ আমাদের সবাইকেই পরিবেশ দূষণ রোধ করতে হবে। একজন শিক্ষিত মানুষ সে বুঝতে পারে কি কি কারণে পরিবেশ দূষিত হয়। অর্থাৎ আমরা যদি সবাইকে শিক্ষিত করতে পারি, পরিবেশ দূষণ সম্পর্কে সবার জ্ঞান দিতে পারি, যারা আমাদের দেশের জনসংখ্যা আছে সবাই যদি এই জ্ঞান অর্জন করতে পারে তাহলে অবশ্যই তারা পরিবেশ দূষণ রোধ করতে পারবে এবং জীবনযাপনের মান বৃদ্ধি পাবে। অর্থাৎ পরিবেশ যদি সুন্দর হয় সেখানে জীবনযাপন করে অনেক আরামদায়ক হবে। স্বাস্থ্য, রোগ প্রতিরোধে বিভিন্ন টিকা এবং স্বাস্থ্য সেবা প্রদানে সরকারি সহায়তা বাড়াতে হবে। অর্থাৎ মানুষের শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতার, একটি শিশু থেকে শুরু করে তার যদি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দেওয়া থাকে অর্থাৎ টিকা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে সে এই বিভিন্ন রোগের হাত থেকে সে মুক্তি পাবে। অর্থাৎ রোগ প্রতিরোধে বিভিন্ন টিকা এবং স্বাস্থ্য সেবা প্রদান, অর্থাৎ একটা অসুস্থ একটা মানুষকে তার বিভিন্ন ধরনের স্বাস্থ্যের সেবা দেওয়া এবং সে
সঠিক মাত্রায় সুন্দর ওষুধ প্রয়োগ করা, এই প্রদানে সরকারি সহায়তা বাড়াতে হবে, অর্থাৎ সরকারি হাসপাতালের সংখ্যা বাড়াতে হবে, সরকারি ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে। তাহলে জনগণ অনেক ভালো চিকিৎসা পাবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। এতে মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, অর্থাৎ সুস্থ দেহ সুস্থ মন প্রশস্তময় কর্মময় জীবন। অর্থাৎ একটি মানুষের দেহ যদি সুস্থ থাকে সে অবশ্যই সুন্দর মনের অধিকারী থাকবে এবং সে কর্মক্ষেত্রে তার দক্ষতা বৃদ্ধি পাবে, সে সুন্দরভাবে কাজ করতে পারবে। তাহলে স্বাস্থ্য একটা মূল্যবান জিনিস, যেখানে যদি শিশু অবস্থায় থেকে একজন মানুষকে বিভিন্ন রোগের টিকা দেওয়া থাকে তাহলে সে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে। এবং স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি সহায়তা আরও বাড়াতে হবে, অর্থাৎ সরকার সহযোগিতা করছে এবং পরিমাণ আরও বাড়াতে হবে। কারণ আমাদের জনসংখ্যা যেহেতু বেশি, সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসকের সংখ্যা বাড়াতে হবে, হাসপাতালের সংখ্যা বাড়াতে হবে এবং যে সমস্ত প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে অনেকেই স্বাস্থ্যসেবা না পেয়ে মারা যায়, এর হাত থেকে তাদেরকে রক্ষা করতে হবে। প্রয়োজনে একদম গ্রামে গঞ্জের প্রত্যেকটি ক্ষেত্রেই ভালো মানের ডাক্তার নিশ্চিত করতে হবে। অর্থাৎ একটি মানুষ যদি সুস্থ দেহের অধিকারী হয় তাহলে তার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, অর্থাৎ অসুস্থ হওয়ার পর সে যদি সঠিক স্বাস্থ্যসেবা পায় তাহলে তার এবং সে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে ভালো জানে তাহলে সেইভাবে সে জীবনযাপন করবে, ফলে তার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও দেখি কী কী কার্যক্রম করতে হবে। শিক্ষা, শতভাগ সাক্ষরতার হার নিশ্চিত করতে হবে, অর্থাৎ শতভাগ যদি শিক্ষিত হয় তাহলে অবশ্যই এই জনসংখ্যার যে সমস্যা এই সমস্যার সমাধান হবে। অর্থাৎ শিক্ষিত মানুষ যে কোনো ক্ষেত্রে যে কোনো কিছু সে সহজেই বুঝতে পারে এবং অন্যকে বোঝাতে পারে। তো শিক্ষার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, অর্থাৎ শিক্ষার মান বৃদ্ধি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, যে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদেরকে আরও দক্ষ করতে হবে এবং শিক্ষার মান বৃদ্ধির জন্য আমাদের যে কারিকুলাম আছে প্রয়োজনে কারিকুলাম চেঞ্জ করতে হবে, বা যে ক্ষেত্রে শিক্ষার মান বৃদ্ধি হয় সেই কাজগুলো অবশ্যই আমাদের করতে হবে এবং সেই সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তাহলে শতভাগ শিক্ষার হার নিশ্চিত করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে 100 জনগণের মধ্যে 100 জন যদি শিক্ষিত হয় সেটাকে আমরা বলি শতভাগ শিক্ষিত জনগণ। অর্থাৎ শতভাগ শিক্ষিত লোক যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমরা যে সমস্যা হয় জনসংখ্যার যে একটা সমস্যা সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারব। দক্ষতার উন্নয়ন, অর্থাৎ আমাদের দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য কারিগরি শিক্ষার উন্নয়ন করতে হবে। অর্থাৎ দক্ষ জনশক্তি যদি আমি গড়তে চাই তাহলে আমার কারিগরি শিক্ষার উন্নয়ন করতে হবে, অর্থাৎ হাতে কলমের শিক্ষার উন্নয়ন করতে হবে। যে আমরা অনেকেই বইপত্রে অনেক কিছু পড়াশোনা করি কিন্তু বাস্তব ক্ষেত্রে বা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে সেটা আমরা করতে পারি না, কিন্তু কারিগরি শিক্ষা সেখানে হাতে কলমের, অর্থাৎ সে সমস্ত কিছু সে নিজের হাতে দেখে শিখতে পারে। বাণিজ্যিক ভারসাম্য, অর্থাৎ আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে হবে। আমি আবারও বলছি, আমদানির তুলনায় রপ্তানি বৃদ্ধি করতে হবে, অর্থাৎ আমরা যে পরিমাণ জিনিস দেশ থেকে আনবো তার চাইতে বেশি পরিমাণ যেন আমরা বিদেশি রপ্তানি করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের পাঠ শেষে কি কি শিখলাম, মূলধন কি তা আমরা এখন বলতে পারবো। মূলধন অর্থাৎ যার মানে অর্থ বা টাকা করি, আমরা যেই অর্থ নিয়ে প্রথম কোনো কার্যক্রম শুরু করি সেটা হলো মূলধন। প্রাকৃতিক সম্পদ কি তা আমরা বলতে পারবো, অর্থাৎ প্রকৃতি থেকে আমরা যে সম্পদটা পাই সেটাই প্রাকৃতিক সম্পদ। মানব সম্পদ কি তা বলতে পারবো, অর্থাৎ মানব সম্পদ হলো দক্ষ শ্রমিক। দক্ষ জনসংখ্যাকে সে একটা দক্ষ শ্রমিক হলে দক্ষ জনসম্পদে পরিণত হয়। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর প্রক্রিয়া আমরা এখন বলতে পারবো, যে কিভাবে আমরা জনসংখ্যাকে জনসম্পদে তৈরি করতে পারি, অর্থাৎ বিভিন্ন কাজকর্মের মাধ্যমে সে যখন দক্ষ শ্রমিক হবে তখন সে জনসম্পদে পরিণত হয়ে যাবে। জনসংখ্যার সমস্যার সমাধানের কৌশল তারা তোমরা ব্যাখ্যা করতে পারবে, যে কিভাবে এই জনসংখ্যাগুলোর সমস্যার সমাধান করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের
পাঠ শেষে তোমাদেরকে আমি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা সবাই একটু খাতায় লিখে নাও। বাড়ির কাজটা মূলধন কি, আমরা কিভাবে মানব সম্পদকে কাজে লাগাতে পারি, জনসংখ্যার সমস্যার সমাধানের কৌশলগুলো লেখো। তোমরা খাতাতে বাড়ির কাজটি লিখে নাও। তোমাদের বিদ্যালয় খোলার সঙ্গে সঙ্গে শ্রেণী শিক্ষকের কাছ থেকে খাতাগুলো স্বাক্ষর করিয়ে নিও। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, তোমরা ঘরে থাকো, এই কামনায় শেষ করছি।